মুক্তি পেয়ে গেল 2024 সালে মোস্ট রিমান্ডেবল ও বহুল প্রতীক্ষিত সিনেমা কলকাতা উইথ 9th এডি। এই সিনেমার লিড রোলে অভিনয় করেছেন রেবেল স্টার প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, দিশা পাটানি, কমল হাসান সহ আর অনেকেই। মুভিটি ভারতীয় পৌরাণিক কাহিনী ও ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের সমন্বয়ে নির্মিত হয়েছে। সো বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যায়। সো হে গাইজ, আমি জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি কলকাতা সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। সো মুভিটি স্টার্টিং হয় আজ থেকে ঠিক কয়েক হাজার বছর আগে, ঠিক সেই সময় যখন মহাভারত যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আমরা দেখতে পাই পাণ্ডব সৈন্যদল কৌরব সেনাদের হারিয়ে দেয়। কৌরবদের মধ্যে শুধু অশ্বত্থামা বেঁচে থাকে। এই অশ্বত্থামার রোলে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। যাই হোক, অশ্বত্থামা দেখে যে পাণ্ডব সেনারা শুধু তার সেনাদেরকে মারেনি, সাথে তার পিতা দ্রোণাচার্যকে মেরে ফেলেছে। এইসব দেখে অশ্বত্থামার অনেক রাগ হয়। এই কারণে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র তার হাতে তুলে নেয় এবং কৌরব সেনাদের উপর অ্যাটাক করে দেয়। সে সময় অর্জুনের ছেলে অভিমন্যুর ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তাই অশ্বত্থামা সোজা ব্রহ্মাস্ত্রের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে অভিমন্যুর ওয়াইফের পেটে যে বাচ্চা ছিল তা মারা যায়। এসব কিছু লর্ড কৃষ্ণ দেখতে পায় এবং তার উপর অনেক রাগ হয় এবং সে অশ্বত্থামার উপর অ্যাটাক করে এবং এক পর্যায়ে তাকে অভিশাপ দেয় যে অশ্বত্থামা না চাইলেও তাকে বেঁচে থাকতে হবে এবং সে মৃত্যুর জন্য মিনতি করবে, কিন্তু তার কখনো মৃত্যু হবে না। যতদিন না কলিযুগ শেষ হয়ে যায় ততদিন তার শ্বাস চলবে। কিন্তু ইতিমধ্যে অশ্বত্থামা রিয়েলাইজ করে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে লর্ড কৃষ্ণকে বলে সে ভুল করে ফেলেছে এবং সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। তখন লর্ড কৃষ্ণ বলে সামনে যে দিন আসছে সেটা হচ্ছে কলিযুগ, আর সে কলিযুগে একজন কলি হবে যে খুব পাওয়ারফুল ডেমন হবে এবং সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইবে। কিন্তু তাকে মারার জন্য লর্ড কৃষ্ণ জন্ম নেবে একজন কল্কি অবতার হয়ে। কিন্তু কল্কি অবতার যে মায়ের পেটে জন্ম নেবে, কলি সে মাকে সন্তান জন্মদানে বাধা দেবে। তাই অশ্বত্থামাকে সে সময় কল্কি অবতারের জন্মটাকে মেকশিওর করতে হবে। তারপর প্রায় 6000 বছর পার হয়ে যায়। 6000 বছর পর কাহিনী বর্তমানে শিফট হয়। অ্যাকচুয়ালি মহাভারত যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর কলিযুগ শুরু হয়ে গিয়েছিল। মহাভারত যুদ্ধের পর অর্থাৎ কলিযুগে যেসব মানুষ জন্ম নিয়েছে তারা নিজেদেরকে অনেক ডেভেলপ করে, তারা নিজেদের প্রয়োজনে অনেক কিছু ইনোভেশন করে, অনেক উন্নত টেকনোলজি, অ্যাডভান্স ও পাওয়ারফুল ওয়েপন আবিষ্কার করে। কলিযুগের মানুষের মনে রাগ, লোভ, হিংসা এসব বেশি ছিল, যার কারণে তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয় এবং যুদ্ধ করতে করতে একটা সময় পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলে। তাই আমরা দেখতে পাই বর্তমান সময়ে একটি সিটি ব্যতীত পুরো পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে। আর সেই শহরটিকে বলা হয় কাশী। বলা হয়ে থাকে কাশী হচ্ছে একমাত্র শহর যেখানে মানুষ প্রথম বসবাস শুরু করেছিল। তবে কাশী ছাড়াও আরেকটি এমন শহর রয়েছে যেখানে মানুষ বসবাস করে আর যেটির লোকেশন কম মানুষই জানে, সেটি হচ্ছে শাম্বালা। যাই হোক, কাশী শহরে দুই টাইপের মানুষ বাস করে, যাদের মধ্যে একদল অনেক ধনী এবং বাকি সব গরিব। যারা গরিব তাদের জীবন মৃত্যু বরাবর ছিল। কাশী শহরের মিডল পয়েন্টে কমপ্লেক্স নামে একটি বিশাল এরিয়া রয়েছে, যা দেখতে অনেকটা উল্টো শেপের ট্রায়াঙ্গেলের মতো বা পিরামিডের মতো। কমপ্লেক্সিটি বিশাল ভাসমান শহর যেখানে রয়েছে বসবাসের জন্য ফ্রেশ ওয়াটার, ফ্রেশ এয়ার, ফরেস্ট, নদ নদী, গাছপালা, মোট কথা মানুষ বসবাসের জন্য সব রকম ম্যাটেরিয়ালস রয়েছে। তাই যারা অনেক ধনী তারা সবাই সেখানে থাকে। তবে কমপ্লেক্স অনেক রুলস ফলো করে মেনটেন করা হয়। আর কমপ্লেক্সের একজন শাসক রয়েছে যার নাম সুপ্রিম ইয়াস্কিন। বর্তমান যে সুপ্রিম রয়েছে সে শুধু কমপ্লেক্সের রুল করে না, বরং সবকিছু ম্যানেজ করার জন্য তার একটি বিশাল আর্মি রয়েছে যারা তার কথা সবকিছু করে থাকে। আর এসব আর্মিদের ম্যানেজ করার জন্য রয়েছে একজন আর্মি কমান্ডার। পাশাপাশি আমরা এও জানতে পারি যে কাশী শহরে রুপি বা ডলার কোনো কারেন্সি চলে না, যেটি চলে সেটিকে বলা হয় ইউনিট। তাই কাশী শহরের মধ্যে যে কমপ্লেক্সের ভিতরে যেতে চায় তাকে 1 মিলিয়ন মানে 10 লাখ ইউনিট দিতে হয়। তাই যারা গরিব তারা কখনোই কমপ্লেক্সে যেতে পারে না, তবে তারা স্বপ্ন দেখে কয়েকদিন তারা কমপ্লেক্সে যাবে। তারপর এন্ট্রি হয় এই মুভির মেইন ক্যারেক্টার রেবেল স্টার প্রভাস, যাকে এই মুভিতে সবাই ভৈরবা বলে ডাকে। ভৈরবা কাশী শহরেই থাকে, তবে ভৈরবার কোনো ফ্যামিলি নেই, যার কারণে সে একাই থাকে। তারপর আমরা জানতে পারি ভৈরবা খুব ভালো ফাইটার এবং সে একজন বাউন্টি হান্টার। বাউন্টি হান্টার মানে হচ্ছে যে টাকার বিনিময়ে কোনো পালিয়ে যাওয়া ক্রিমিনালের সাথে ফাইট করে এবং তাকে ধরিয়ে দেয়। ভৈরবাও কমপ্লেক্সের ভেতর যেতে চায়, কিন্তু কমপ্লেক্সে যাওয়ার জন্য দরকার 1 মিলিয়ন মানে 10 লাখ ইউনিটস, যা ভৈরবার কাছে নেই। অ্যাকচুয়ালি ভৈরবার কাছে কোনো ইউনিটসই নেই, তাই সে সবার কাছ থেকে ধার করে করে চলে এবং কারো ইউনিটসে ফেরত দিতে পারে না। একদিন কাশী সিটিতে শাম্বালা শহরের একজন স্পাই প্রবেশ করে, কিন্তু কমপ্লেক্সের সোলজাররা তা জেনে যায় এবং সোলজারদের কমান্ডার ঘোষণা দেয় ওই স্পাইকে ধরে দিতে পারলে 5000 ইউনিটস দেওয়া হবে। তাই সকল বাউন্টি হান্টার ওই স্পাইকে খোঁজা শুরু করে। এদিকে ভৈরবা মানে প্রবাসী খবর জানতে পারে এবং বাকি সব বাউন্টি হান্টারদের সাথে যুদ্ধ করে ওই স্পাইকে ধরে ফেলে। স্পাইকে ধরার পর ভৈরবা জানতে পারে শাম্বালা সেই স্পাই একজন সাধারণ মানুষ যে এসেছে কমপ্লেক্সের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করার জন্য, কিন্তু ভৈরবার এসবের সাথে কোনো সম্পর্ক নেই। তার শুধু কমপ্লেক্সে যাওয়ার জন্য ইউনিটস দরকার, তাই সে ওই স্পাইকে তার ঘরে আটকে রাখে। তারপর আমরা দিশা পাটানিকে দেখতে পাই, মুভিতে জায়গায় সবাই রক্সি নামে চিনে। তারপর আমরা জানতে পারি রক্সি ভৈরবার গার্লফ্রেন্ড এবং সে রক্সির থেকে অনেক ইউনিটস ধার করে রেখেছে। যাই হোক, তারপর রক্সি বলে কমপ্লেক্সে তার জব হয়েছে এবং সে আগামীকাল থেকে জয়েনিং করছে। একথা শুনে ভৈরবা রক্সিকে রিকোয়েস্ট করতে থাকে তাকেও তার সাথে কমপ্লেক্সে নিয়ে যেতে, কারণ ছোটবেলা থেকে তার স্বপ্ন কমপ্লেক্সে যাওয়ার। যাই হোক, রক্সিও রাজি হয়ে যায় এবং তাকে পরদিন কমপ্লেক্সে নিয়ে যায়। ভৈরবা কমপ্লেক্সে যাওয়ার পর কমপ্লেক্সের ভিতরে পরিবেশ দেখে তার মাথা নষ্ট হয়ে যায়, কারণ কমপ্লেক্সের বাহিরে অর্থাৎ নিচে যেখানে শ্বাস নেওয়াটাই মুশকিল হয়ে গিয়েছে, সেখানে কমপ্লেক্সের ভিতর বন জঙ্গল, এত ফ্রেশ ফলমূল, ফ্রেশ পানি আর এমন এক পরিবেশ যা দেখে যে কারো হুঁশ উড়ে যাবে। এসব দেখে ভৈরবা রক্সিকে তার সাথে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে, যার ফলে কিছু সময় পর তারা কমপ্লেক্সের সোলজারদের হাতে ধরা পড়ে এবং ভৈরবাকে তারা কমপ্লেক্স থেকে বের করে দেয়। কিন্তু ভৈরবা কমপ্লেক্সের পরিবেশ দেখে এতটা পাগল হয়ে গিয়েছিল যে তাকে কমপ্লেক্স থেকে বের করে দেওয়ার পর তার ইচ্ছা আগের থেকে দ্বিগুণ হয়ে যায়। তাই ভৈরবা ডিসাইড করে সে খুব দ্রুত যে করে কমপ্লেক্সে যাবে এবং সেখানে তার জীবন কাটাবে।
তারপর সিন শিফট কমপ্লেক্সের ভিতরে একটি ল্যাবে, যেখানে আমরা অনেক ইয়ং মেয়েদের ও কিছু সায়েন্টিস্টদের দেখতে পাই, যারা মেয়েদের উপর বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ ও এক্সপেরিমেন্ট করছে। তারপর আমরা কমপ্লেক্সের সুপ্রিমকে দেখতে পাই, আর কিছু সময় পর জানতে পারি এই সুপ্রিম হচ্ছে কলি। সুপ্রিম ইয়াসকিন অর্থাৎ কলির রোলে অভিনয় করেছেন সাউথের বিখ্যাত একটর কমল হাসান। তাকে দেখে মোটেও বোঝার উপায় নেই এটা কমল হাসান। যাই হোক, তারপর আমরা জানতে পারি প্রেজেন্ট টাইমে কলির বয়স 200 বছর পার হয়ে গেছে এবং তার অবস্থা বেশি ভালো না। তাকে দেখতে অনেক রোগা পাতলা ও পাওয়ারলেস মনে হচ্ছে, তাই সে তার পাওয়ার ফিরে পেতে চায় এবং নিজেকে আরো পাওয়ারফুল বানাতে চায়। পাশাপাশি আমরা জানতে পারি সুপ্রিম ইয়াসকিন মানে কলি অ্যাকচুয়ালি হিউম্যানদের পছন্দ করে না। তার মতে হিউম্যান নেচারকে ডিস্ট্রয় করে, এবং যখন থেকে কলিযুগ শুরু হয়েছে মানে 6000 বছর ধরে হিউম্যান পৃথিবীকে ধ্বংস করে আসছে। তাই সে চায় পৃথিবী থেকে সকল মানুষদের মেরে ফেলতে, যাতে করে সে পৃথিবীকে বাঁচাতে পারে। কিন্তু তার আগে সে নিজেকে আরো পাওয়ারফুল বানাতে চায়, আর তাকে আরো পাওয়ারফুল হতে হলে তার একটি বিশেষ সিরাম প্রয়োজন। আর এই সিরাম তৈরি হবে একজন প্রেগনেন্ট মহিলার পেট থেকে। তার জন্য সুপ্রিম মানে কলি বিশাল একটি ল্যাব বানিয়ে রেখেছে, আর সিরাম তৈরির এই প্রক্রিয়াকে নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কে। এই প্রজেক্টকে সম্পন্ন করার জন্য টপ সায়েন্টিস্টরা কাজ করছে, এবং সুপ্রিম তার সোলজারদের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের ধরে কমপ্লেক্সে অর্থাৎ এই ল্যাবে নিয়ে আসে, এবং তাদের উপর বিভিন্ন রিসার্চ ও এক্সপেরিমেন্ট করা হয়। সকল মেয়েদের উপর সিডিং করা হয়। সিডিং হচ্ছে এক ধরনের বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট, যার সাহায্যে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। এখানে মেয়েদের নর্মাল প্রেগনেন্ট করা হয় না, বরং একটি স্পেশাল মেথড ইউজ করা হয় সিডিং করার জন্য, যার কারণে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। যদিও এই সিডিং প্রক্রিয়া সকল মেয়েরা প্রেগনেন্ট হয় না, কিছু কিছু মেয়েদের প্রেগনেন্ট রেজাল্ট নেগেটিভ আসে। যাদের রেজাল্ট নেগেটিভ আসে তাদেরকে এখানে স্লেভ বানিয়ে রাখা হয় তাদের সেবা করার জন্য, যাদের প্রেগনেন্সি রেজাল্ট পজিটিভ এসেছে। তারপর জানতে পারি সুপ্রিম মানে কলি যে সিরামটি প্রয়োজন সেটি এমন একজন প্রেগনেন্ট মেয়ের পেট থেকে তৈরি হবে যে 120 ডেজের বেশি প্রেগনেন্ট হবে। কিন্তু কলির সিডিং প্রসেস যত মেয়েদের উপর এক্সপেরিমেন্ট করা হয় তারা সবাই 90 ডেজের বেশি প্রেগনেন্ট থাকতে পারে না এবং মারা যায়। কিন্তু সুপ্রিম মানে কলি তারপরও কন্টিনিউ মেয়েদের উপর সিডিং প্রসেস চালু রেখেছে, যাতে করে কোনো একদিন এমন একজন মেয়ে খুঁজে পাবে যে 120 ডেজের বেশি প্রেগনেন্ট, তাহলে সেদিন সুপ্রিম তার সিরাম পেয়ে যাবে। তারপর আমরা দীপিকা পাডুকোনকে দেখতে পাই, যে ল্যাবের জন্য ক্যাপচার্ড হওয়া মেয়েদের মধ্যে একজন। কিন্তু দীপিকা প্রেগনেন্ট রেজাল্ট নেগেটিভ আসায় তাকে স্লেভ বানিয়ে রাখা হয়েছে। এখানে তার নাম দেওয়া হয়েছে সাম 80। তারপর আমরা জানতে পারি দীপিকা যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মা তাকে কমপ্লেক্সে পাঠিয়ে দেয়, এবং তখন থেকে সে এখানে রয়েছে। যাই হোক, তারপর আমরা জানতে পারি সাম 80 মানে দীপিকা 150 ডেজের বেশি সময় ধরে প্রেগনেন্ট। যদিও এটাকে মিরাকল বলা চলে, কারণ যেখানে অন্য মেয়েরা 90 ডেজের বেশি প্রেগনেন্ট ছিল না, সেখানে দীপিকা মানে সাম 80 150 ডেজের বেশি প্রেগনেন্ট। কিন্তু দীপিকা তা সবার থেকে আড়াল করে রাখে, এবং কেউ জানতেও পারে না যে দীপিকা 150 ডেজের বেশি সময় ধরে প্রেগনেন্ট। কিন্তু তারপর একদিন কমপ্লেক্সের একজন সোলজার দীপিকার প্রেগনেন্ট হওয়ার খবর জানতে পারে, এবং সে সরাসরি কমপ্লেক্সের কমান্ডারকে জানায় দীপিকা মানে সাম 80 150 ডেজের বেশি সময় ধরে প্রেগনেন্ট। তারপর সায়েন্টিস্টরা দীপিকাকে একটি মেশিনের মধ্যে নিয়ে যায় এবং তার থেকে সিরাম এক্সট্রাক্ট করার চেষ্টা করে। কিন্তু যখনই এক্সট্রাকশন প্রসেস শুরু করা হয় তখন সিরামের 1 ড্রপ হওয়া মাত্র মেশিনের শর্ট সার্কিট ও পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ল্যাব থেকে কিছু দূরে একটি টেম্পল রয়েছে, যেখানে আমরা অশ্বত্থামাকে দেখতে পাই। অ্যাকচুয়ালি অশ্বত্থামা সেখানে এত বছর মেডিটেশন অবস্থায় ছিল। তারপর অশ্বত্থামা ফিল করে যে কল্কি অবতারের জন্ম নেওয়ার সময় হয়ে গেছে, তাই অশ্বত্থামা ওই মেয়েকে খুঁজতে বের হয়ে যায় যার পেট থেকে কল্কি অবতারের জন্ম হবে। তারপর কিছু সময় পর আমরাও জানতে পারি কল্কি অবতারকে যে জন্ম দিবে সেই মেয়েটি হচ্ছে দীপিকা মানে সাম 80। তারপর আমরা দেখতে পাই সিরামের 1 ড্রপ বের হওয়ার পর মেশিন বন্ধ হয়ে গেলে মেশিনের ভেতর দীপিকার একটি ফ্রেন্ড চলে আসে, যেও দীপিকার মতোই একজন স্লেভ ছিল। অ্যাকচুয়ালি সেই মেয়েটি ছিল শাম্বালা সিটির একজন স্পাই, যে এত বছর কমপ্লেক্সে নিজের পরিচয় হাইড করেছিল। আসলে শাম্বালাতে যারা রয়েছে তারা সবাই বিশ্বাস করে যে কল্কি অবতার আসবে, এবং সে কল্কি অবতারের জন্মটাকে প্রোটেক্ট করার জন্য তারা সবাই কাজ করছে। যাই হোক, ওই স্পাই দীপিকাকে সেখান থেকে রেস্কিউ করে বাইরে পাঠিয়ে দেয়। তবে ইতিমধ্যে ওই স্পাই তার কিছু ফ্রেন্ডদেরও সিগন্যাল পাঠিয়ে দেয় এবং তাদেরকে বাইরে একটি গোপন গেটের কাছে ওয়েট করতে বলে, যেখানে দীপিকাকে পাঠানো হবে। যখন দীপিকা তার ফ্রেন্ড মানে ওই স্পাইকে জিজ্ঞাসা করে কেন তারা এসব করছে, তখন তার ফ্রেন্ড বলে শাম্বালা হচ্ছে একটি পবিত্র শহর যার লোকেশন তারা ব্যতীত আর কেউ জানে না, এবং সে আরও জানায় শাম্বালা সবাই বিশ্বাস করে কলিযুগে একজন মহিলা লর্ড কৃষ্ণের অবতারকে জন্ম দিবে, যেমনটা আমি আগেও বলেছিলাম। সাথে দীপিকাকে এটাও জানায় লর্ড কৃষ্ণের অবতারকে যে মহিলাটি জন্ম দিবে তা সে নিজেই, অর্থাৎ দীপিকাই। তাই তারা সবাই চায় দীপিকাকে সেফলি শাম্বালা শহরে নিয়ে যেতে। এসব বলে সে দীপিকাকে সেখান থেকে সেফলি বাইরে বের করে দেয়, এবং বাইরে গিয়ে দীপিকা দেখতে পায় সেখানে আরও 3 জন শাম্বালার স্পাই রয়েছে, যারা একটি গাড়ি নিয়ে এসেছে দীপিকাকে নেওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাই সোলজারদের কমান্ডার জানতে পারে সাম 80 ল্যাব থেকে পালিয়ে গেছে, তাই সে তার সকল সোলজারদের অর্ডার দেয় তাকে ধরে আনার জন্য। সাথে সাথে কমান্ডার পুরো শহরে অ্যানাউন্স করে দেয় যে সাম 80কে ধরে নিয়ে আসতে পারবে তাকে 1 মিলিয়ন ইউনিটস দেওয়া হবে। এই খবর সকল বাউন্টি হান্টারদের কাছেও চলে যায়, তাই ভৈরবও তা জানতে পারে, এবং সে ভাবে সে যদি সাম 80কে ধরে আনতে পারে তাহলে সে 1 মিলিয়ন ইউনিটস পেয়ে যাবে, আর তখন খুব সহজে সে কমপ্লেক্সে যেতে পারবে। তাই ভৈরবও সাম 80 মানে দীপিকাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে দীপিকাকে যে 3 জন নিয়ে যাচ্ছিল তাদের ব্যাপারে আমরা জানতে পারি। তাদের মধ্যে একজনের নাম বিরান ও অন্যজনের নাম কায়রা। এক পর্যায়ে কায়রা দীপিকাকে তার নাম জিজ্ঞাসা করলে সে বলে তার নাম সাম 80।
তখন কায়রা বলে তার নাম সামিট্টি নয়, বরং তার নাম হওয়া উচিত সুমতি। তখন দীপিকারও নামটি পছন্দ হয়ে যায় এবং তার নাম সে সুমতি রাখে। এখন থেকে আমি সামিট্টিকে মানে দীপিকাকে সুমতি বলেই ডাকবো। যাই হোক, কিছু সময় পরে কমপ্লেক্সের সোলজাররা সুমতিকে ট্র্যাক করে তার লোকেশন জেনে যায় এবং তাদের উপর অ্যাটাক করে সুমতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কমপ্লেক্সের সোলজারদের সাথে সাথে সকল বাউন্টি হান্টাররাও তাদের উপর অ্যাটাক করে দেয়। ঠিক তখনই এন্ট্রি হয় অশ্বত্থামা মানে অমিতাভ বচ্চনের, যে সকল সোলজারদের বিট করে সুমতিকে বাঁচিয়ে নেয়। তখন সে সুমতিকে বলে আজ থেকে সেই সুমতিকে সকল বিপদ থেকে রক্ষা করবে, কারণ অতি শীঘ্রই সে লর্ড কৃষ্ণর অবতারকে জন্ম দিবে। কিছু সময় পর ভৈরবাবু সুমতিকে ট্র্যাক করে সেখানে চলে আসে এবং সুমতিকে নেওয়ার জন্য চেষ্টা করে যায়, যার কারণে ভৈরবাবু অশ্বত্থামার মধ্যে লং টাইম ফাইট চলে এবং একটা সময় পর অশ্বত্থামা ভৈরবাকে হারিয়ে দেয় এবং তারা সুমতিকে নিয়ে সোজা শাম্বালা শহরে রওনা হয়। এদিকে সোলজারদের কমান্ডার তখন জানতে পারে সোলজাররা সুমতিকে খুঁজে পেয়েছিল। তখন কমান্ডার আরও সোলজার নিয়ে সেখানে চলে যায় যেখানে সোলজাররা সুমতিকে খুঁজে পেয়েছিল, কিন্তু কমান্ডার সেখানে গিয়ে শুধু সোলজারদের লাশ খুঁজে পায়। সাথে ভৈরবাকে দেখতে পায় যে অশ্বত্থামার সাথে ফাইটে হেরে গিয়েছিল। তখন কমান্ডার সোলজারদের অর্ডার দেয় ভৈরবাকে অ্যারেস্ট করতে। তখন ভৈরবা কমান্ডারকে জানায় সে জানতে পেরেছে তারা সুমতিকে নিয়ে শাম্বালা শহরে গেছে, আর শাম্বালা শহরের লোকেশন সে ছাড়া আর কেউ জানে না। তাই সে কমান্ডারকে বলে তাকে যদি আরেকটা চান্স দেওয়া হয় তাহলে সে সুমতিকে শাম্বালা শহর থেকে নিয়ে আসতে পারবে। এসব শুনে কমান্ডার রাজি হয়ে যায় এবং বলে যদি ভৈরবা সুমতিকে শাম্বালা থেকে নিয়ে আসতে পারে তাহলে কমান্ডার নিজে তাকে কমপ্লেক্সে এন্ট্রি দিবে। তারপর ভৈরবা তার ঘরে চলে যায় এবং একটি ট্র্যাপ পাতে। সে শাম্বালার ওই স্পাইকে ফ্রি করে দেয় আর বলে সে কমান্ডার আর কখনো তাকে কমপ্লেক্সে যেতে দিবে না, তাই আর কাউকে এভাবে বন্দি বানানোর কোনো মানে হয় না, তাই তাকে সে মুক্ত করে দেয়। তখন শাম্বালা সেই স্পাই ভৈরবাকে বলে কমপ্লেক্সের ব্যাপারে এত চিন্তা না করে ভৈরবার উচিত তার সাথে শাম্বালা যাওয়া এবং তাদের পক্ষ নিয়ে ফাইট করা। এসব শুনে ভৈরবা এগ্রি করে নেয়। অ্যাকচুয়ালি এইসব তার প্ল্যানেরই অংশ ছিল। তারপর ভৈরবা ওই স্পাইয়ের সাথে সোজা শাম্বালা শহরে পৌঁছায়। এখানে আসার পর ভৈরবা ওই স্পাইকে বেহুশ করে ফেলে এবং তাকে ধোকা দিয়ে সমুদ্রের কাছে চলে যায়। কিন্তু ভৈরবা সমুদ্রের কাছে অশ্বত্থামার বেশ নিয়ে যায়, যার কারণে সমুদ্রেও কিছু বুঝতে পারে না এবং তার সাথে চলতে শুরু করে। কিন্তু বাইরে আসতেই অশ্বত্থামা ভৈরবাকে আটকে দেয়, যার ফলে আবারও ভৈরবা ও অশ্বত্থামার মধ্যে আরেকটি ফাইট হয়ে যায়। এবার ভৈরবা খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে এসেছে, তাই সে অশ্বত্থামার ভালোই বিট করেছিল। কিন্তু ফাইট চলাকালীন অশ্বত্থামা দেখতে পায় কমপ্লেক্সের কমান্ডার তার সোলজারদেরকে নিয়ে শাম্বালা শহরে এসে গেছে। তারপর তারা সোজা শাম্বালার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে শাম্বালা এবং কমপ্লেক্সের সোলজারদের মধ্যে এক বিশাল ফাইট শুরু হয়। কিন্তু কমপ্লেক্সের কমান্ডার তার সোলজারদেরকে নিয়ে শাম্বালার সোলজারদের হারিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি অশ্বত্থামার হাতে যে লাঠির মধ্যে হাতিয়ারটা ছিল সেটা অ্যাকচুয়ালি তার না, সেটা আসলে কর্নার অস্ত্র। তাই অশ্বত্থামার হাতে যে হাতিয়ারটা ছিল তা আচমকা তার থেকে পড়ে গিয়ে ভৈরবার হাতে পড়ে। কিন্তু যখনই সেটা ভৈরবার হাতে আসে তখন তা অনেক আলোকিত হয়ে যায় এবং ভৈরবার পাওয়ারও আগের থেকে কয়েকগুণ বেড়ে যায়। তারপর সিন ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা জানতে পারি মহাভারত ওয়ার টাইম লাইনে ভৈরবাই কর্ণ ছিল, তাই প্রেজেন্ট টাইম লাইনেও ভৈরবার মধ্যে কর্ণের ফর্ম ফিরে পায় এবং সে কমপ্লেক্সের সকল সোলজারদের মেরে ফেলে এবং শেষে কমপ্লেক্সের কমান্ডারকে মেরে ফেলে। এভাবে সে সুমতিকে কমপ্লেক্সের সোলজারদের থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখনই ভৈরবার হাতিয়ারটি ফেলে দেয় তখন সে আবার আগের ফর্মে চলে আসে, অর্থাৎ ভৈরবা হয়ে যায়। সে ভৈরবা যে কমপ্লেক্সে যাওয়ার জন্য পাগল হয়ে আছে। তারপর ভৈরবা সুমতিকে নিয়ে তার গাড়িতে করে সোজা শাম্বালা থেকে ফ্লাই করে এবং সেখান থেকে বেরিয়ে যায়। সে সময় অশ্বত্থামা ভৈরবাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তারপর সিন কমপ্লেক্সে শিফট হয় যেখানে আমরা সুপ্রিমকে দেখতে পাই। আপনাদের হয়তো মনে আছে যখন সায়েন্টিস্টরা সুমতিকে মেশিনে ঢুকিয়ে সিরাম এক্সট্রাকশন করছিল তখন মাত্র 1 ড্রপ সিরাম বের করার পরেই মেশিন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর সায়েন্টিস্টরা সুপ্রিম মানে কলিকে সে 1 ড্রপ সিরামটাই দেয়। তারপর কলি সেই সিরামটাকে তার শরীরে ইনজেক্ট করে। যখনই কলি সিরামটা ইনজেক্ট করে তারপর আমরা দেখতে পাই কলির শরীর ট্রান্সফর্ম হয়ে যায়, অর্থাৎ কলির দুর্বল রোগা পাতলা শরীর ট্রান্সফর্ম হয়ে মাস্কিউলার ও অনেক পাওয়ারফুল হয়ে যায়। তখন কলি ডিসাইড করে তার পুরো সিরাম লাগবে, তাই সে নিজেই সুমতিকে খুঁজবে এবং তার থেকে পুরো সিরাম এক্সট্রাক্ট করে নিবে। যখন কলি তা বের করতে পারবে তখন কলি এতটা পাওয়ারফুল হবে যে পুরো পৃথিবীতে এমন কেউ থাকবে না যে তাকে আটকাতে পারবে, এমনকি স্বয়ং লর্ডও নয়। আর এখানে মুভিটির এন্ডিং হয়। নেক্সট কাহিনী কি হবে তা মুভিটির নেক্সট পার্ট থেকে জানা যাবে। বলতে ভুলে গিয়েছিলাম কলকি 2898 AD কলকি সিনেমাটিক ইউনিভার্সের ফার্স্ট ইনস্টলমেন্ট, তাই আমরা আশা করছি সামনে এই মুভির আরো পার্ট আসবে। এবার আসে মুভিটি আমার কাছে কেমন লেগেছে। মুভিটি আমার কাছে অসাধারণ লেগেছে। গল্প, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, কাহিনী, প্লট এগুলো বেশ ভালো ছিল এবং সে কারণে মুভিটি বেশ ভালো রিভিউ পাচ্ছে। তবে অমিতাভ বচ্চন এবং প্রভাসের মধ্যে ফাইট সিনগুলো দেখার মতো ছিল। যাই হোক, আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে সবাই জানতে পারে। আর আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে কোন মুভিটির এক্সপ্লেনেশন চান তা আমাকে সাজেস্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।